মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজনৈতিক বেঈমান গোটা বাংলা কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের ইতিহাসে বড় কম আছে। আমি পুলিশকে সরাসরি বলে দিতে চাই, আগামী দিন এই সুকান্ত মজুমদারের নেতৃত্বেই চাকরি করতে হবে, আর এই সুকান্ত মজুমদারকেই আপনারা বাংলার মসনদে দেখতে পাবেন। সেই হিসাবেই মাথায় যা যা আজকে যার উপরে অত্যাচার করছেন বলে ভাবছেন, আগামী দিনকে তার নির্দেশ ফলো করবেন, এটাও মাথায় রেখে নিন। এ রাজ্যে পুলিশ আর পুলিশের ভূমিকা পালন করছে না, তৃণমূলের ক্যাডার হয়ে গেছে পুলিশ। পুলিশ কারা? খাকি তৃণমূল। খাকি তৃণমূলদের আগামী দিনে সিধা করা একদম সময় এসে গেছে। এই খুন জখমের রাজনীতির উপরে দাঁড়িয়ে আজকে মসনদে আছে মমতা ব্যানার্জি। চেয়ারটাকে কলঙ্কিত করেছেন মমতা ব্যানার্জি। ওই আসনটা আগে দুধ আর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপর তাকে বসা উচিত। বাবা মার উচ্ছন্নে যাওয়া ছেলের হাতে সম্পত্তি পড়লে যা হয়, রাজ্যটা মমতার হাতে পড়ে একই অবস্থা হয়েছে। বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে পুলিশ আটকাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এ রাজ্যে পুলিশ আর পুলিশের ভূমিকা পালন করছে না, তৃণমূলের ক্যাডার হয়ে গেছে পুলিশ। পুলিশ কারা? খাকি তৃণমূল। যেরকম তৃণমূলের যুব তৃণমূল, মহিলা তৃণমূল, তেমনি খাকি তৃণমূল একদল আছে, তারা হচ্ছে পুলিশ। আজকে সুকান্ত মজুমদার কে? সে একজন সাধারণ সিভিলিয়ান নয়, কেন্দ্রের মন্ত্রী। কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রীকে যারা একটা বেলডাঙ্গার মতন ঘটনায় আক্রমণ করছে, আমি পুলিশকে সরাসরি বলে দিতে চাই, আগামী দিন এই সুকান্ত মজুমদারের নেতৃত্বেই চাকরি করতে হবে, আর এই সুকান্ত মজুমদারকেই আপনারা বাংলার মসনদে দেখতে পাবেন। সেই হিসাবেই মাথায় যা যা আজকে যার উপরে অত্যাচার করছেন বলে ভাবছেন, আগামী দিনকে তার নির্দেশ ফলো করবেন, এটাও মাথায় রেখে নিন। এবং যার নির্দেশ আজকে ফলো করছেন, মুখ্যমন্ত্রী কেন গেলেন না? মুখ্যমন্ত্রী করছেনটা কি? বেলডাঙ্গায় কি হচ্ছে মাথার পেছনের দুটো চোখ নিয়ে উনি দেখতে পাচ্ছেন না? আমার মাথার পেছনে দুটো চোখ আছে, কোথায় কি বিজেপি করছে আমি সব জানতে পারি। আজকে উনার এত জ্ঞান কোথায় গেল? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনার দলের লোকেরাই বলছেন উনার বিশ্রামের প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিশ্রামের প্রয়োজন, আমি বলছি না। উনার দলের একজন বিধায়ক বলছে, একজন নেতা বলছে, তো সুতরাং সাংসদরা বলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েট বিশ্রাম ঘরে চলে যাওয়া। আর সরকারের তো 12টা উনি বাজিয়ে দিয়েছেন, পুলিশ প্রশাসনের যা 12টা বাজানোর বাজিয়ে দিয়েছেন। ইমিডিয়েট উনার উচিত, যেটুকু বেঁচে আছে এই খাঁকি তৃণমূলদের আগামী দিনে সিধা করা একদম সময় এসে গেছে। বাংলায় যেভাবে যা পরিস্থিতি চলছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি 355 থেকে 356 ধারা বাংলায় খুব তাড়াতাড়ি বাংলার মানুষ চাইছে। লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, জনসংযোগে বেরিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি। অসিত মজুমদারকে জনপ্রতিনিধি হিসাবে ওর নিজের যে এলাকার লোকজন তারাই মানে না, সেটার কারণ খুঁজতে গিয়ে অসিত মজুমদারের কথাবার্তা, ব্যবহার, আর অসিত মজুমদার সবসময় সঙ্গে মানে 2-4টে পুরুষ মানুষ নিয়ে উনি হাঁটতে পারেন না, সব সময় 4টে মহিলা লাগে। সব মানুষ জানে, এদের এক একটা চরিত্র মানুষের খুব ভালো করে জানা আছে, এবং এরা রাত্রের পরে এরা সুস্থ থাকে না। তৃণমূলের এক একটা জনপ্রতিনিধি কেন? মানুষ এর বিচার চায়, এবং তাই জন্য এক একটা জায়গার থেকে ঝাঁটা নিয়ে এদেরকে তাড়ানোর মতন অবস্থা হয়ে গেছে সাধারণ মানুষের। কিন্তু ভোট লুটের যে সন্ত্রাসের রাজনীতি, সেটা তৃণমূল খুব ভালো রপ্ত করেছে। তবে আগামী দিনে এর জবাব জায়গায় জায়গায় শীতলকুচি দিয়ে হবে। রাজ্যে অস্ত্র উদ্ধারে বিরাম নেই, ফের দক্ষিণ 24 পরগনায় অস্ত্র উদ্ধারে গ্রেফতার হয়েছে দুষ্কৃতী। দেখুন, রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী হবার পরে প্রথম কি কাজ করতে গেছিল? প্রথম গেছিল থানায় গিয়ে দুষ্কৃতী ছাড়াতে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে বলছে, যত বকাটে ছেলে আছে মায়েদের বলছি, বকাটে ছেলেগুলোকে আমায় দিন, আমার দলে দিন, আমি বকাটে ছেলে দিয়ে দল চালাবো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি ঝগড়ুটে মহিলাদের বুথে বসাবো, সেই রাজ্যের প্রত্যেকটা জায়গার থেকে ফুলচন্দন পাওয়া যাবে না, এইসব অস্ত্রই পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। এই খুন জখমের রাজনীতির উপরে দাঁড়িয়ে আজকে মসনদে আছে মমতা ব্যানার্জি। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন হুমায়ুন। কি বলবেন? ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোট জিতে দেখাও দেখি। এবারে গোষ্ঠী কোন্দল। দেখুন, তৃণমূলের মধ্যে এখন পিসি তৃণমূল আর ভাইপো তৃণমূলের মধ্যে লড়াই চলছে, কিন্তু মাথায় রাখতে হবে, পিসি তৃণমূল হোক বা ভাইপো তৃণমূল, দুটোই চোর, দুটো পক্ষই চোর। আজকে কুরুক্ষেত্র ময়দানে দুর্যোধন ভালো না দুঃশাসন ভালো, এই ভেবে তো মহাযুদ্ধ হয়নি। আজকে এর লড়াই বাংলার মানুষ বনাম পিসি ভাইপোর লড়াই। এই লড়াইকে খাটো করার জন্য এরা এই সমস্ত কিছু শুরু করেছে, কিন্তু কোনোভাবেই বাংলার মানুষকে আমি বলবো, কোনোভাবেই আপনারা এই লড়াইকে খাটো করবেন না। সরাসরি মাথায় রাখবেন, জেনে গেছে জনতা আসল চোর পিসি ভাইপো, অর্থাৎ অভিষেক আর মমতা। সবাই এদের জন্য আজকে বাংলার প্রত্যেকটি জায়গায় পিসির ইচ্ছে ছাড়া এবং ভাইপোর ইচ্ছে ছাড়া বাংলায় একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না।
তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, লড়াইটা ও যেরকম অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। তো এ লড়াই কিসের লড়াই? আমরা কি দেখতে পাচ্ছি? মুখ্যমন্ত্রীর চেয়ার দেখতে পাচ্ছি। ওই চেয়ারে তৃণমূলের কাউকে বসতে দেওয়া যাবে না, না পিসিকে বসতে দেওয়া যাবে, না ভাইপোকে বসতে দেওয়া যাবে। এই চেয়ারে আর একটাও চোর নয়। আর এই ফিরহাদ হাকিম বড় বড় কথা বলছে। ফিরহাদ হাকিম বসেছে বলে বাংলায় এর পরে যে কলকাতার মেয়র হবে, ওই আসনটা আগে দুধ আর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপর তাকে বসা উচিত। ও বসেছে, ওর মতন একটা চোর। আজকে বলছিল কি আমাকে অ্যারেস্ট করেছে, আমাকে আজকে ওই চেয়ারের একটা গরিমা আছে। নেতাজি সুভাষও অ্যারেস্ট হয়েছিল আর ওই চেয়ারে বসেছিল, কিন্তু নেতাজি সুভাষ দেশ বাঁচানোর জন্য অ্যারেস্ট হয়েছিল, আর এটা চুরি করার দায় অ্যারেস্ট হয়েছে। ওই চেয়ারের গরিমা এটা ভঙ্গ করেছে। আজকে একটা কথা আছে, বঙ্কিমবাবুকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা বিপদ আর আপদের মধ্যে পার্থক্য কি? বলছে এই যে একটা ধরো ঝড় এলো, সাইক্লোন এলো, আর তার মধ্যে একজন মাঝি একদম মধ্য সমুদ্রে গিয়ে ফেসে গেছে, সেটা তখন ঝড়টা তার কাছে বিপদ। আর আমাকে অর্থাৎ বঙ্কিমবাবুকে একবার বাংলার একটা পরীক্ষা দিতে, প্রবেশিকা পরীক্ষা দিতে হয়েছিল, তার খাতা চেক করেছিলেন হচ্ছে ইংরেজ এক সাহেব, সেটা হচ্ছে আপদ। আজকে ফিরহাদ হাকিম আর এই তৃণমূল ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট আর অভিষেক বা মমতা স্টেটমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে বিপদ আর আপদের। না না, ওরা থাকতে বাংলার সবকিছু চুরি হয়ে যাবে। আজকে বাংলায় আমরা যে সুরক্ষিত নই, এটা তো আমরা বারবার করে বলতে চাইছি, এবং আমরা স্পষ্টভাবেই আমি বলছি যে এই চোরগুলো ওই চেয়ারটাকে কলঙ্কিত করেছেন মমতা ব্যানার্জি। ওই চেয়ারে সত্যি এর আগে নেতাজি সুভাষও জেল খেটেছেন, কিন্তু দেশকে স্বাধীন করার জন্য, স্বরাষ্ট্রের জন্য, আর এটা চোর চিটিংবাজির দায়িত্বে, তারপরেও একে আবার ওখানে বসানো, এর থেকে বড় পাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে পারে না। ওই চেয়ারের গরিমা নষ্ট করেছেন, সব বাংলার গরিমা সব দিক থেকে নষ্ট করেছেন, নিজেই নিজেকে ডিলিট দিচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যা পাচ্ছে তাই করছে, রাজ্যটাকে পৈতৃক সম্পত্তি ভেবে যেভাবে নষ্ট করা যায়, সব দিক থেকে বাবা মার উচ্ছন্নে যাওয়া ছেলের হাতে সম্পত্তি পড়লে যা হয়, রাজ্যটা মমতার হাতে পড়ে একই অবস্থা হয়েছে। কসবা কাণ্ডে গত দুদিন ধরে পুলিশকে আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম, সৌগত রায়রা। এবার এই ইস্যুতে দলের তীব্র সমালোচনা করলেন মদন মিত্র। তৃণমূল বিধায়ক বলছেন যে পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ অনেকটা কাজ করতে পারছে না। দেখুন, মদন বাবুর ওনার দলের ওপরে যথেষ্ট ক্ষোভ রয়েছে। মদন বাবু বারবার সে কথা বলেছে, এবং কেন সে ক্ষোভ রয়েছে, কি জন্য রয়েছে, এককালে তো ক্ষমতায় আসার সময় মদন মুকুল মমতা এদের একটা জুটি ছিল। আজকে মমতা ব্যানার্জি যেইভাবে ক্ষমতায় এসেছিলেন 2011-তে, সোনালী গুহ থেকে আরম্ভ করে সেই সময় টোটাল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে রাজনীতিতে পা জমাতে যারা সাহায্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজনৈতিক বেঈমান গোটা বাংলা কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের ইতিহাসে বড় কম আছে। সুতরাং সেই বেঈমানি মদন বাবুর সাথেও হয়েছে, সেই কারণে আজকে মদন মিত্র অনেক কথা বলছে। কারণ আজকে মদন মিত্রকে আমরা নেতা মদন মিত্র হিসাবে কেউ জানে না, সবাই জানে ও লাভলি মদন মিত্র। অর্থাৎ এই ও লাভলি এমন একটা ব্যবস্থা, এক যিনি কিনা জনপ্রতিনিধি হয়েছে, তার একটা মানে বকাটে ছেলের থেকেও বেশি খারাপ পরিচয় দিয়ে, অর্থাৎ নিজেকে হাইলাইটে রাখার জন্য রংচঙে জামা, যার কোনো মাথা মুন্ডু নেই, রংচঙে একটা চশমা কালো দিয়ে, রাতের বেলাতে একটা কালো চশমা দিয়ে কিভাবে ওর আমার যথেষ্ট মদনবাবুর উপরে করুণা হয় যে ক্যামেরার ফ্রন্টে আসার জন্য ক্লাউন সাজার যা উপায় সব রোজ কষ্ট করে করতে হয়, তারপরেও উনি ঠিক মতন প্রচারের আলোয় আসতে পারছেন না। কিন্তু উনি যা বলছেন, আমি নিশ্চয়ই উনার রাজনৈতিক অবদান তো তৃণমূলের ভাবা উচিত, এই উনাকে এতটা নিচে নামানো তো উচিত ছিল না। আজকে মন্ত্রিসভায় চোর চিটিংবাজদের স্থান নিয়েছে, মন্ত্রিসভায় স্থান পেয়েছে কে? যে বলেছে কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর না, সেই লোকটা মন্ত্রিসভায় স্থান পেয়েছে। মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথমেই প্রশ্ন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র মন্ত্রিসভা স্থান পেয়েছিল কে? যে কিনা চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণ থেকে বার করে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই মনীষ গুপ্ত স্থান পেয়েছিল। আপনারা ভাববেন না? আপনারা এখনো চুপ করে থাকবেন? এখনো বুঝতে পারছেন না যে যাদের ঘাড়ের ওপরে পা দিয়ে মুখ্যমন্ত্রীর মসনদ দখল করেছে, তাদেরকেই পরে গিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। সেই মুখ্যমন্ত্রীর ক্যারেক্টারটা কেমন আপনাদের জানা উচিত, বাংলার জনগণের, আমাদের সহনাগরিকদের জানা উচিত, এবং ঘাড় ধাক্কা দিয়ে ওটাকে আমাদের বঙ্গোপসাগরে ফেলা উচিত। শান্তনুকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনের চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলরের সভাপতি সুদীপ্ত রায়। শুনুন, এদের নাটকগুলো কে কত টাকা তোলা দিচ্ছে সেটার উপরে আজকে তৃণমূল কংগ্রেসে কুণাল ঘোষের ভূমিকা কি, আগে সেটা খুঁজে বার করুন। আজকে বলছে জেনারেল সেক্রেটারি, কালকে বলছে জেনারেল সেক্রেটারি না, আবার পরশু ওটা দল নাকি, ওটা তো সার্কাস কোম্পানি, ওরা কি কখন করবে জানবেন A to Z
সবকটাই ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, নাম লেখা ল্যাম্পপোস্টের গায়ে মমতা ব্যানার্জি। কে কত দামি কালি দিয়ে নামটা লিখেছে তার নিরিখে তার পদগুলো ঠিক হয়। কারোর কোনো ক্ষমতা নেই, সব চালাচ্ছে সিএমও দপ্তর। সিএমও ছাড়া একটা ফাইল বেরোয় না। তো সুতরাং দায় যার যার, সব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এটা মাথায় রাখবেন, আমি সরাসরি বলতে চাই, এই ফাইলগুলোই কিন্তু আমরা পরে দেখব। কোন সিএমওর দপ্তরের কোন অফিসার কে ও কোন ফাইলে সই করে কোন ফাইল পাস করেছে সেগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। আমরা কোনোটার থেকে কিন্তু বেরোবো না।